গুড ইভিনিং এভরিওয়ান। দেবত্রী গ্রুপের তরফ থেকে সকল দর্শককে হার্দিক শুভকামনা। আজকে আমরা ভিডিওতে যেই সমস্ত স্টকসকে ফোকাস করব, মেনলি অপশন বেসিস স্টকস থাকবে, আর সাথে সুইং ট্রেডিংয়ের জন্য একটা স্টকসকে আমরা পিক আপ করবো আমরা। তো আমরা যদি আজকে দেখি যেই সমস্ত স্টকস আমাদেরকে রেগুলারলি আমাদের পোর্টফোলিওকে গ্রিন করতে বা রেগুলারলি আমাদেরকে সাপোর্ট করে প্রফিটেবল হওয়ার জন্য, সেই সমস্ত স্টকস নিয়ে। তার আগে আমি একটা কথা বলি, বেশ কিছু সাবস্ক্রাইবার বন্ধু বা ফ্রি টেলিগ্রাম গ্রুপে যে সমস্ত বন্ধুরা আছেন, তাদের মধ্যে কারো কারো কোয়ারি থাকে, এমনকি আজকেও কারো কোয়ারি ছিল যে দাদা আমরা একই রকমের ওই কিছু দু তিনটে স্টকস বা কিছু 5-7টা স্টকসকে নিয়ে কন্টিনিউ খেলি, তো নতুন কোনো কিছু কেন আমরা ট্রাই করি না, নতুন কোনো কিছু স্টকসে দিয়ে কেন আমরা যাই না। প্রথম কথা, আমি সমস্ত দর্শক বন্ধুর ক্ষেত্রেই বলবো, আমরা শেয়ার মার্কেটে লাইনে এসেছি কেন, বা শেয়ার মার্কেটকে আমরা অ্যাজ এ প্রফেশনাল হিসেবে কেন চয়েস করি। প্রথম কথা অবশ্যই আপনাদেরকে আমি বলবো, শেয়ার মার্কেট একটা বিজনেস, এটা কোনো গ্যাম্বলিং বা এটা কোনো রকমভাবে কোনো গেম খেলার জায়গা নয়, যেখানে আপনি আপনার লিকুইড টাকাকে নিয়ে আসবেন জাস্ট গেম খেলার জন্য, কোনো রুলস ফলো না করে এখানে আসবেন, এখান থেকে আপনি ভাববেন কি এনজয় করলাম, দুদিন এনজয় করে চলে গেলাম, সেক্ষেত্রে হলে শেয়ার মার্কেটে আসবেন না। তো দ্বিতীয় কথা হলো, আমরা একই ধরনের স্টকসকে কেন পিক আপ করি। তো আপনাদেরকে আমি বলি, আমাদের মেন মোটিভ কি থাকে, শেয়ার মার্কেট থেকে প্রফিটেবল হওয়ার জন্য, বা যেই সমস্ত ট্রেড নেওয়া হোক, ট্রেড তো বিভিন্ন ধরনের হয়ে থাকে, সয়িংয়ের ক্ষেত্রেও হতে পারে, বা সেটা দেখা যায় কি এটা আমাদের অপশানের ক্ষেত্রে হতে পারে, বা ইনভেস্টমেন্ট প্ল্যানের জন্য হতে পারে। ওভারঅল সবারই একটাই কি মোটিভ থাকে, যে প্রফিটেবল হওয়ার জন্য। ওকে, তো যারা কোনোভাবে চেষ্টা করবে যে আমরা চার্ট রিডিং কীভাবে করতে হয় সেটার উপরে যারা ফোকাস করবে, যে চার্ট রিডিং করতে পারবে, আমি বলছি না যে চার্ট রিডিং করাটা মানে 100% আসা দরকার, অ্যাটলিস্ট চার্ট কি বলতে চাইছে আগামী দিনের জন্য সেটা যে নিজেকে যে আপডেট করতে পারবে, সেক্ষেত্রে দেখতে গেলে আমার মনে হয় সে সুইংও করতে পারবে, সে ইন্টারডেও করতে পারবে, সে অপশনও খেলতে পারবে, সে ফিউচারও খেলতে পারবে, কেননা চার্টের উপর ডিপেন্ড করেই সব কিছুই প্লে হয়। ওকে, আর রইল কথা কি, যে একই রকমের স্টকসের উপরে কেন ধরনের ফোকাস করা হয়, আমি আগেই বললাম যে আমাদের মেন মোটিভ কি থাকে, প্রফিট হওয়ার জন্য। তাতে একটা স্টককে বারবার প্লে করেই প্রফিট হোক, কি 5টা স্টকসকে প্লে করা হোক, আমাদের ওভারঅল তো আমাদের প্রফিট হওয়া নিয়ে দরকার। আর আপনি যখন কোনো একটা ছোট্ট লিস্ট বানিয়ে নেবেন, তাতে 8টা-10টা স্টকস যখন থাকবে, তাকে যখন রেগুলারলি আপনি 365 দিন তাকে যখন ফলো করবেন, তাহলে অটোমেটিকলি সেই শেয়ারের মোটিভ বা তার স্প্রেড হওয়ার স্ট্রেংথ কতটা, বা তার প্রিমিয়াম শিপ যদি কল পুট খেলা হয়, তার প্রিমিয়াম ডিকে কতটা হতে পারে, বা কোন ক্ষেত্রে কেন প্রিমিয়ামটা কতটা বাড়তে পারে, বা একটা প্রিমিয়াম কতটা টার্গেট নিয়ে যেতে পারে, সেটা ইজিলি আমরা কাউন্ট করতে পারি। কিছু হাত দেখ সেটা কম, মানে সেটা কন্ট্রোলে আসে, এই নয় যে বলবো সবটাই পারবেন, ঠিক আছে। তো সেই জন্য আমারও মনে, এটা আমার স্ট্র্যাটাজি হতে পারে, আপনাদের সকলের স্ট্র্যাটাজি পুরোপুরি আলাদা হতে পারে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো সেক্ষেত্রে ভিডিওকে এই টপিকটা আর বেশি ডিসকাস করব না, যেটা আমি বলে দিলাম যে আমার মনে হয় কিছু একটা স্টকসের বেশ কিছু আপনাদের ফেভারিট স্টকের লিস্ট বানান, তার পিছনে পড়ে থাকুন, দেখুন অটোমেটিক সেই শেয়ারের নিয়ে আপনার কাছে পুঙ্খানুপুঙ্খ ইনফরমেশন যখন আসতে আরম্ভ করবে, আপনি ডে বাই ডে আপনি প্রফিটেবল হওয়ার চেষ্টা করবেন, আপনি নিজের থেকে ট্রেড বার করতে পারবেন। ওকে, তো আমরা দেখি এখন আমাদের মেন যে ফোকাস ছিল ডিক জোন, যেটা লাস্ট 5-6 দিন আগে পর্যন্ত সি সাইডে বা কল সাইডে বা আপ মুভমেন্টের জন্য যেটা পুরোপুরি স্ট্রেংথ ছিল, সেটা হঠাৎ করে কী এমন হলো বা কি হতে পারে আগামী দিনেতে, তো সেটা আমরা একবার দেখবো আমরা। তো আমরা যদি দেখি ডিক জোনের, যদি আমরা মানচার্ট একবার দেখি, ডিক জোনকে আমরা ম্যাক্সিমাম টাইম ডিক জোনকে প্রেফার করি আমরা। ডিক জোনকে আমরা এখনও যদি দেখি, আমরা ডিক জোন ভালো রকমভাবে আপ মুভমেন্ট যাওয়ার পরে লাস্ট 4 to 6 ডেজ, 6 ট্রেডিং ডেজ বলছি আমি, কন্টিনিউয়াসলি প্রতিদিন ডিক জোনের মধ্যে ডাউন ট্রেন্ড কন্টিনিউ হয়ে আছে। তো এখানে আমি যদি ডে চার্ট যদি করে থাকি, আপনারা দেখতে পাবেন একদম ডিক জোন দেখুন পুরোপুরিভাবে দেখতে গেলে আগস্ট 26-এর পর থেকে, আগস্ট 26-এ যে হাই লাগিয়েছে তারপর থেকে এভরিডে ডিক জোন
কন্টিনিউয়াসলি সে ডাউন ট্রেন্ডে কন্টিনিউ করে যাচ্ছে। আর আমরা এর আগে মার্কিংও করেছিলাম 12,600, যেখানে ফ্রি টেলিগ্রাম গ্রুপে আমরা মেনশনও করেছিলাম 12,600 যে সাপোর্ট দিয়ে যাচ্ছে, হলে এখান থেকে ঘুরবে, আর তা নাহলে এখান থেকে যদি ব্রেকডাউন করে একদম সিধা 500 পয়েন্ট ডাউন হবে, যেটা আপনারা দেখেওছেন জাস্ট একটা সিঙ্গেল ট্রেডিং ডেজের মধ্যে একদম 400-এর আপে ব্রেক করে দিয়েছে। আর দুটো ট্রেডিং সেশনে আমি ধরে যদি নিই 500 থেকে বেশি পয়েন্ট সে ব্রেকডাউন করে দিয়েছে। তো এইভাবে চার্ট রিডিং আসাটা দরকার। কন্টিনিউয়াসলি যখন চার্টকে রিড করতে থাকবে সেক্ষেত্রে দেখবে তার কিছু না কিছু ইনফরমেশান, ছোটো ছোটো ইনফরমেশান চোখের মধ্যে আসবে। ওকে, তো এখন আমরা যে ডিকজনের কারেন্ট সিচুয়েশন যদি দেখি আমরা, তো দেখতে গেলে আমরা এখানে দেখতে পাই ডিকজন একটা ডাব্লু প্যাটার্ন বানিয়েছিল, যেই ডাব্লু প্যাটার্নের নেক লাইনটা কিছুক্ষণের জন্য সাপোর্ট দিয়ে যাচ্ছিল। কিছুক্ষণ বলতে কোনটা বলবো, এই জায়গাটা দেখুন, একদিন গেছে সাপোর্ট নিয়েছে, পরের দিনে আপে গেছে, আপে গিয়ে আবার সেইখান থেকে ডাউন যে হয়েছে, কিন্তু সেই দিনেও কিন্তু 12,600 ব্রেক করতে পারে না। কন্টিনিউয়াসলি 3 days to 4 days 12,600 কাছে ডিকজন অলরেডি মানে জাম্পিং করেছে বা সেই লেভেলকে টাচ করেছে, তারপর ডিকজন একদম সিধা 500 পয়েন্ট ডাউন করে দিয়েছে। তো এই মুহূর্তে আমরা যদি দেখি ডিকজন কত দূর আর নামতে পারে, দেখুন উপর লেভেল থেকে এই মুহূর্তে যেটা হচ্ছে সেটা একমাত্র প্রফিট বুকিং ছাড়া আর কিছু আমার তো মনে হয় না। কারণ যেই লেভেল পর্যন্ত ডিকজন আপে গেছে, অটোমেটিকলি যারা ডাউন ট্রেন্ডে যারা বাই করে রেখে ডাউন লেভেলে যারা বাই করে রেখেছে, তারা অবভিয়াসলি একবার চেষ্টা করবে যে প্রফিট বুকিং করার জন্য। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন যখন কন্টিনিউয়াসলি ডিকজন যখন রেড ক্যান্ডেল যখন বানাচ্ছে, সবারই মনের মধ্যে একটা প্যানিক সিচুয়েশান এমনি এসে যাবে যে ডিকজন এরপরে প্রফিট বুকিং শুরু হবে। সেম টু সেম, এর মধ্যে কোনো কিছু কোনো লজিক নেই আমার মনে হয়, পার্সোনাল ভিউ আমার উপর। আর অন্য সাইডে লাস্ট ট্রেডিং সেশনে আমরা লাস্ট ফ্রাইডে আমরা দেখেছি, যেহেতু ইন্ডেক্স ভালো রকমভাবে ব্রেকডাউন করেছে, ব্যাঙ্ক নিফটি অলমোস্ট আমার 900+ পয়েন্ট ব্রেকডাউন করেছে, নিফটিও যেখানে ভালো রকমভাবে ব্রেকডাউন করেছে, সেক্ষেত্রে এর তো ডাউন ট্রেন্ড অলরেডি যেখানে চলছে। আর এটাই নিয়ম, যখন কোনো শেয়ার যখন ডাউন ট্রেন্ডে চলে, সেই মুহূর্তে যদি ইন্ডেক্স যদি ডাউন ট্রেন্ডে চলে, অটোমেটিক সেই শেয়ারকেও টেনে নামিয়ে দেবে। এটা একদম মানে খোদাই করে মনের মধ্যে রেখে নিন, আগামী দিনে এটা ফিউচারের ক্ষেত্রে কোনো রকম শেয়ারের ক্ষেত্রে আপনার কাজে দেবে। এটা নিয়ম। এটা কোনো পেনি স্টক যখন আপনি কাউকে নেবেন, সে যদি কোনো রকমভাবে ডাউন ট্রেন্ড শুরু হয়, সেই মুহূর্তেই যদি ইন্ডেক্স যদি রেড হতে থাকে, তাকে আগে নামিয়ে দেবে। মানে যেই শেয়ার আপ ট্রেন্ডে যাচ্ছে সে যত না নামবে, যে ডাউন ট্রেন্ডে সে আরও তাড়াতাড়ি ফার্স্ট নামবে। সে তাড়াতাড়ি ফার্স্ট কোথায় যাবে, তার আশেপাশে সাপোর্ট লেভেলকে সে খুঁজতে শুরু করবে। এই মুহূর্তে আমরা যদি দেখি আমাদের কাছে ডিকজনের সাপোর্ট লেভেল 2-3টে আছে। ডিকজন এই নয় যে দেখুন একদম ডব্লু প্যাটার্নের যে নিচের লাইনটা, যে সাপোর্ট আছে 10,930, এই নয় যে ডিকজন একদম সিধা 10,930 এসে যাবে, আসবে না। আসলেও তাকে সময় দিতে হবে, ঠিক আছে? তো আমরা যদি এই নয় যে আসবেও না 100%, তাও নয়, ওয়েট করুন, আমি বলছি আপনাদেরকে। দেখুন আমার মনে হয় ডিকজন একটা 11,725 থেকে 11,775-এর মধ্যে ডিকজন একবার ওয়েট করবে, হলে এখান থেকে আবার ঘুরবে, তা নাহলে এই জায়গাতে বেশ কিছুটা সময় টাইম স্পেন্ড করবে। তারপরে যদি নামতে হয় তো একবার 11,000-এর কাছে নামবে। এই নয় সাডেনলি ডিকজন একদম সিধা কালকে দেখবে 1000 পয়েন্ট ডাউন হয়ে গেছে বা মন্ডের দিনে, হতে পারে না। তো যারা এই মুহূর্তে একে অপশন হিসেবে খেলবেন তাদেরকে আমি বলে দিচ্ছি, আপনার জন্য এই ক্ষেত্রে কী হবে, এখন যেহেতু ডাউন ট্রেন্ড চলছে আপনাকে পুট সাইডেই ভাবতে হবে। তার মাঝখানে একবার আপনার যদি মনে হয়, কখনো কখনো চার্ট দেখে যদি মনে হয়, কল সাইডে আপনি ছোট্টখাটো প্রফিট নিয়ে বেরিয়ে যেতে হবে আপনাকে, বেশি কিন্তু ওয়েট করা চলবে না। তো দেখুন আমরা যদি 1 আওয়ার টাইম ফ্রেমে দেখি, আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে দেখো আপনাদের কাছে ক্লিয়ারলি এখানে একটা জিনিস দেখতে পাবেন, আপনাদেরকে সাপোর্ট এরিয়া আপনাদেরকে দেখেছি। দেখুন 1 আওয়ার টাইম ফ্রেমে ডিকজনকে দেখুন 11,630 ডিকজনকে সাপোর্ট দেবে। আর আপনি এই ভিডিওটা বানানোর পরে আপনি ডেট ওয়াইজ মেনশনও করে দেখে নেবেন, 11,629 যে বা 30 বা 11,600 রাউন্ড ফিগার ধরে নিন না, এই জায়গায় দেখবেন ম্যাক্সিমাম টাইম 1 আওয়ার টাইম ফ্রেমের ক্যান্ডেলকে হলে শুরু হতে হয়েছে, আর তা নাহলে তাকে শেষ হতে হয়েছে, হতেই হবে। এতটাই কনফিডেন্সের সঙ্গে বলছি, হতেই হবে, চার্টের নিয়ম এটা। মার্কিং করে দিলাম
আসবে যদি নিচের দিকে যদি আসে, যদি যেখানে পর্যন্ত এখন ডাউন হয়েছে 12,100-র কাছাকাছি, সেখান থেকে যদি উপরে ঘুরে গেল তাহলে আপনাকে আমি দেখাতে পারবো না। যদি ডিকশন যদি কোনো প্রকারে যদি 11,630-এর কাছাকাছি যদি আসে, আপনাকে ম্যাক্সিমাম টাইম 1 আওয়ার টাইম ফ্রেমের ক্যান্ডেলে বলছি, ম্যাক্সিমাম ক্যান্ডেল, অ্যাটলিস্ট একটা সিঙ্গেল ক্যান্ডেল নয়, অন্তত তাকে 3 থেকে 4টে 1 আওয়ার ক্যান্ডেল তো এই লেভেলের কাছে হলে টাচ করে উপরে যাচ্ছে, তারা ওই জায়গায় শেষ হচ্ছে, নাহলে ওই জায়গাতে শুরু হচ্ছে, আপনি দেখতে পাবেন। ক্যান্ডেলকে মিলিয়ে নেবেন। ওকে, তো আমার মনে হয় এই ক্ষেত্রে ডিকজনকে পুট সাইডে প্রেফার করা দরকার। প্রেফার কোনখানে করবেন? 12,100 কাছে আছে, একটু ওয়েট করুন। 12,000 যখনই ব্রেকডাউন করবে, আপনি 11,870 পর্যন্ত আপনি আরামসে আশা করতে পারেন। তো যেহেতু এখন আরেকটা জিনিস বলি, যারা কলপুট খেলেন তাদের জন্য আরেকটা জিনিস মনে রাখুন, এটা আমি নিজে ফলো করেছি, কতটা শেয়ার মার্কেটের সঙ্গে জড়িত আমি জানি না। যখন কোনো শেয়ার যেই ট্রেন্ডে চলে, মানে যদি আপে যায় আপ ট্রেন্ডে, যদি ডাউন হয় ডাউন ট্রেন্ডে, যেই ট্রেন্ডে থাকে সেই সময় সেই শেয়ারের সেই ট্রেন্ডে, আরেকবার ক্লিয়ার করে দিই, যখন এখন ডিকজন ডাউন ট্রেন্ডে চলছে, তো ডিকজনের এখন যদি পুট সাইডের প্রিমিয়াম যত ফাস্ট বাড়বে, কল সাইড এই সময় আপনি যদি নেন, আপনি যদি কোনো কল সাইডকে ধরেও যদি নেন, যত প্রিমিয়াম বাড়া দরকার সে কিন্তু ততটা সেক্ষেত্রে বাড়বে না। আমার মনে হয় এটার মধ্যে লজিক এটাই, এর মধ্যে লজিক এটাই কাজ করে যে যেহেতু বেশি পার্সনের পার্টিসিপেশন এখন আছে পুট সাইডে, তো সেহেতু এর মধ্যে পুটের প্রিমিয়ামের ইনক্রিমেন্ট হওয়ার চান্সটা অনেকটা হাই থাকে, এটা আমার মনে হয়, যতটা আমি মানে ফলো করেছি। হতে পারে আমার এই স্ট্র্যাটেজি ভুল হতেই পারে, কিন্তু আমার মনে হয়, আর এটাকে আমি অ্যাপ্লাইও করে দেখেছি, এটা কাজ করে। ওকে, তো এই মুহূর্তে যেহেতু ডাউন ট্রেন্ডে আছে, ওয়েট করুন, ডাউন ট্রেন্ডের পুটের কোনো কি ট্রেড নিতে পারেন, দেখবেন প্রিমিয়াম খুব ফাস্ট বাড়ে। যেহেতু আরেকটা জিনিস বলি, যেহেতু কন্টিনিউয়াসলি একটা গ্রিন ক্যান্ডেল দিয়েছে কবে, 3 সেপ্টেম্বর, তারপর কন্টিনিউয়াসলি 3 রেড সিগন্যাল দিয়েছে, রেড ক্যান্ডেল দিয়েছে। তো আমি বলবো মন্ডেতে অ্যাকচুয়ালি কী হওয়া দরকার বলে দিচ্ছি। মন্ডে যদি একটু গ্যাপ আপও যদি দেয় না, একবার চেষ্টা করবে 12,200 থেকে 12,220-র কাছাকাছি ডিকজোন একবার আসার চেষ্টা করে, যদি আবার তাকে ডাউন ট্রেন্ড যেতেই যদি হয়, ওই লেভেলকে টাচ করে তারপর ডাউনে আসবে। বোঝাতে পারলাম? আর নাহলে এখান থেকে ঘুরতে যদি হয় তাহলে উপরে চলেই গেল। তো সেহেতু যারা ডিকজোনে পুট সাইডে খেলার চেষ্টা করেন তাদেরকে আমি বলবো একবার 12,200-র কাছে একবার আসতে দিন। যদি আপ সাইডে যদি আসার চেষ্টা করে, 12,200 থেকে 220 কাছে এলে সেই মুহূর্তে আপনি পুটের যে কোনো প্রিমিয়াম যেটা আপনার সুটেবল মনে হয়, অবভিয়াসলি আপনার অ্যানালাইসিস এখানে অ্যাপ্লাই করে তবেই আপনি নেবেন। আমি বললাম তার মানে এই নয় যে আপনি মন্ডে মার্কেট খুলতে পুট সাইডে নিয়ে নেবেন, একের জায়গায় মাল্টিপল লট নিয়ে নিলেন, সেখানে লস হলে আপনাকে। সবসময় মনে রাখবেন, ভিডিও শুধুমাত্র নলেজেবলের জন্য, প্রফিট হলে আপনার, তার ভাগিদারও আমি নয়, লস হলেও আপনার, সেটা ক্যারি ফরওয়ার্ড তার ক্যারি আমি কখনোই করব না। ওকে, তো সেক্ষেত্রে দেখে গেলে আমার মনে হয় 12,200 থেকে 220 কাছে একবার যদি আসে, একবার নিজে অ্যানালাইসিস করুন, পুট সাইডে একবার ট্রেড নিন, দেখবেন আরামসে আপনার ওখান থেকে 1,500 থেকে 2,000 টাকা ইজিলি প্রফিট করার মতো জায়গা থাকবে আপনার হাতের কাছে। আর যদি সাডেনলি যদি ব্রেকডাউন যদি হয়, তাহলে আপনাকে দেখিয়ে দিলাম, প্রথম টার্গেট রাখুন আপনার এখানে 12,880, দ্বিতীয় টার্গেট একদম সিধা রেখে দিন, সরি 11,880, দ্বিতীয় টার্গেট রাখুন 11,700, তৃতীয় টার্গেট আপনার কাছে দিয়ে দিচ্ছি 11,630। এর আগেও আপনাদেরকে আমি বলেছি, যারা ফ্রি টেলিগ্রাম গ্রুপে আছেন তাদেরকে আমি আগেও বলেছি, এভরি মান্থ 8 তারিখ থেকে 23 তারিখ এই টাইমটাতে হচ্ছে একটা মোক্ষম টাইম কলপুট খেলার জন্য। এই টাইমে প্রিমিয়ামের হিসেবে যতটা ইনভেস্ট করতে হয় তখন টাকার অ্যামাউন্টটাও কম লাগে। এই সময়ের জন্য খুব পারফেক্ট টাইম থাকে যদি আপনি এই সময় ইনভেস্ট করে থাকেন। যারা কন্টিনিউয়াসলি কলপুট খেলে আসেন তারা নিশ্চয়ই আশা করি ফলো করেছেন, আমি এর আগে যখন আমি হাইলাইট করেছি তখন বুঝতে পেরেছিলাম। চলুন আমি ডিকশনের পরে নেক্সট স্টকসে আছি। আমাদের এই মুহূর্তের নেক্সট স্টকস হলো মারুতি। মারুতিকে আমরা কারেন্ট টাইম পিরিয়ডে বেশ কিছু সময়ের জন্য আমরা আপসাইডের জন্য ভেবেছিলাম,
বাট দেখুন এখানেতে মারুতি আপসাইডে যাওয়ার পরে আপে একটা রেজিস্ট্যান্স ফেস করছে, সেটা আমি যদি উইক চার্টে দেখাই আপনাদেরকে অলরেডি ক্লিয়ার হবে। এর আগে আমি ড্রয়িং করেই রেখেছি আপনাদের জন্য। দেখুন উইক চার্টে দেখুন মারুতি আপার লেভেলে যে ব্লু ট্রেন্ড লাইনকে ড্র করে রেখেছি, বারবার মাল্টিপল উইকস ওই ট্রেন্ড লাইনকে ফলো করছে, রেজিস্ট্যান্স হিসেবে মানছে, নিচের দিকে নেমে আসছে। এই উইকেও সেম টু সেম করেছে, আপার সাইডে ব্রেকআউট হওয়ার দরকার ছিল, যার জন্য আমরা সেই সাইডে সেই সাইডের জন্য ফোকাসও করেছিলাম। আপনারা দেখেওছিলেন সেই সাইডে বেশ কিছুটার মধ্যে গ্রোথ দেখা গিয়েছিল, দেখা যাওয়ার পরেও কিন্তু সে আবার ডাউন ট্রেন্ডে কন্টিনিউ করছে। তো যেহেতু মারুতির কাছে 12,000 এখন কারেন্ট পিরিয়ডে একটা ভালো সাপোর্ট লেভেল, কবে থেকে? অলমোস্ট মার্চ মাস থেকে। তো এত ইজিলি আমার মনে হয় না 12,000-এর লেভেলকে ব্রেক করতে পারবে। ফ্রি টেলিগ্রাম গ্রুপে অলরেডি আমি মেনশনও করে রেখেছি যে মারুতি 12,000 ম্যাক্সিমাম 11,975, তাও যদি আরও যদি ডাউন ধরেই নিই 11,930, এত ইজিলি ব্রেক করবে না কারেন্ট টাইম পিরিয়ডে। এই নয় যে কোনো দিনই করবে না, কারেন্ট টাইম পিরিয়ড আমি সেপ্টেম্বর মাসে এক্সপায়ারির জন্য বলছি। আর যদি কোনোভাবে যদি 11,930 যদি ব্রেক করে দেয়, সেক্ষেত্রে আপনাদের কাছে একদম সিধা মারুতিকে 11,500 পর্যন্ত পুট সাইডে ধরে রেখে দেবেন। একদম কোনোভাবে কোনো দেখা দেখি দরকার নেই, আপ ডাউন হবে। 11,500, 500 থেকে 550-এর কাছে পেয়ে যাবেন আগে, মানে 300 থেকে 400 পয়েন্ট পুট সাইডে আপনি পেয়ে যাবেন। প্রিমিয়ামের কথা বলছি না, মারুতির অ্যামাউন্টের কথা বলছি। তো সেহেতু এই মুহূর্তে আমারও মনে হয় না মারুতি কোনোভাবে এখন 12,000-এর লেভেলকে ব্রেক করবে, কারণ 12,000-এর কাছে মাল্টিপল টাইমস সাপোর্ট নিয়েছে, আপে গেছে, উইক চার্টের কথা বললাম, ঠিক আছে। তো আপনারা যারা মারুতিকে আগেও বলেছি, সেদিনও আমি গ্রুপে মেনশনও করেছি। তো দেখুন অলরেডি 12,130 থেকে অলরেডি সাপোর্ট নিয়ে আপে চলে গেছে। তো এই মুহূর্তে আমার মনে হয় মন্ডের মার্কেটে আর একবার আপনাকে সুযোগ দিতে পারে 12,000-এর কাছাকাছি। দেবে কি দেবে না বলতে পারছি না, হয়তো দিতে পারে, আবার নাও দিতে পারে। যদি কোনোভাবে যদি একবার 12,000-এর কাছাকাছি মারুতি আপনাকে সুযোগ দেয়, আপনি নিজের পার্সোনাল অ্যানালাইসিসকে অ্যাপ্লাই করে আপনি কল সাইডে ইজিলি ট্রেড নিয়ে, যেই ক্যাপিটাল ইউজ করলে বা যেটা লস হলে আপনার অতটা এফেক্ট পড়বে না, আপনার মানি ম্যানেজমেন্টকে একবার দেখে নিয়ে আপনি কল সাইডে ট্রেডকে নিয়ে হোল্ড করতে পারেন। আমার মনে হয় মারুতি যদি কোনো একদিন যদি 2% বা 3% বা 5% যদি মেরে দেয়, এর আগেও মেরেছে আপনারা দেখেছেন, মারুতির মধ্যে সেই স্ট্রেংথ থাকে, ইজিলি আপনার ক্যাপিটালকে মাল্টিপল টাইমস করে দেওয়ার মতো ক্ষমতা রাখবে, যদি আপনার মধ্যে সঠিক, যদি আপনি টাইমে যদি এন্ট্রি নেন বা সঠিকভাবে আপনি যদি ম্যানেজমেন্ট করে আপনি যদি হোল্ড করে রাখতে পারেন। ওকে, মারুতি আমি 15 মিনিটস টাইম ফ্রেম যদি দেখে নিই, 12,234-এর কাছে একটা ডাব্লু প্যাটার্নের নেকলাইন তৈরি হয়েছে। এটা কতটা সাপোর্ট করবে এই মুহূর্তে বলতে পারছি না, বাট তবু আমি আরও যদি শর্ট টাইম ফ্রেমে এটাকে আমি দেখে নিই একবার। দেখুন এই ট্রেন্ড লাইনটাকে 15 মিনিট টাইম ফ্রেমে এই ট্রেন্ড লাইনকে মারুতি এখন ফলো করছে। এই ট্রেন্ড লাইন যখনই ব্রেকআউট হবে না, আপনি আবার আশা রাখতে পারেন 12,500 কাছে মারুতি আবার যাবে। তো আমি চাইবো, আমি নিজে প্রেফার করব, এই ট্রেন লাইনটা যদি মন্ডে যদি গ্যাপ আপ দিয়ে চলে গেল তো কিছু করার নেই, একবার 12,000 থেকে 12,080 বা 12,100-র কাছে মারুতিকে আমি একবার প্রেফার করব। তারপরে আমি যদি কল নিয়ে ধরে রাখতে পারি, তাহলে সেক্ষেত্রে প্রফিটের জায়গাটা অনেকটা লং হবে। বোঝাতে পারলাম? তো আমরা আসছি পরের স্টকসে। আমাদের পরের স্টকস হলো ডক্টর রেড্ডি। ডক্টর রেড্ডিকে অলরেডি আমরা একবার যে দেখে নিই, মান্থ চার্টেতে ডক্টর রেড্ডি আপসাইডে রেজিস্ট্যান্স ফেস করছে। এর আগেও ডক্টর রেড্ডিকে আমরা কভার করেছিলাম, তখন আমরা বলেওছিলাম ডক্টর রেড্ডিকে আমরা 7,000 থেকে 7,200-র কাছে আমরা দেখতে পাবো। যতদূর সম্ভব তখন ডক্টর রেড্ডি 6,600 চলছিল, আমার এক্স্যাক্টলি ফিগারটা মনে নেই, আপনারা প্রিভিয়াস ভিডিওতে গিয়ে দেখে নেবেন, ডক্টর রেড্ডি ভিডিও আশা করি বানানো আছে। তো ডক্টর রেড্ডিকে আমরা তখন কিন্তু আমরা দেখেছিলাম, তো অলমোস্ট আমি এর হাই যদি চেক করে নিই 71,7107 ডক্টর রেড্ডির কারেন্ট টাইম পিরিয়ডে হাই মেরেছে। তো তারপরে ডক্টর রেড্ডির মধ্যে একটা প্যানিক সিচুয়েশন আসুক
বা প্রফিট বুকিং আসুক, বাট তার মধ্যে একটা ডাউন ট্রেন্ড চলছে। তবে এই নয় যে প্রচুর পরিমাণে ডাউন ট্রেন্ড হয়েছে বা এরপরে এই শেয়ার ক্র্যাশ হয়ে যাবে, এরকম কোনো রকম কিছু নেই। আপনি যদি দেখতে চান, দেখুন এর মধ্যে একটা দেখতে পাবেন 6468, এর মধ্যে এই মুহূর্তের একটা সাপোর্ট এরিয়া আপনার সামনে অলরেডি ড্রয়িং করা আছে, আপনি দেখতে পাচ্ছেন আপনি। ওকে, তো যদি এক্ষেত্রে আপনারা যদি দেখেন, যদি আমার মনে হয় যেহেতু 6667 মানে 6700-র কাছাকাছি অলরেডি ডক্টর রেডি ট্রেন্ড করছে, মানে সাপোর্ট লেভেল আরও 200 পয়েন্ট নিচে, তো একটু ওয়েট করে যান। ডক্টর রেডির ক্ষেত্রে আমি বলবো একটু ওয়েট করে যান। কারেন্ট টাইম পিরিয়ডে এই মুহূর্তে ডিসিশনটা না নেওয়া ভালো। 1-2 দিন আপনি ট্রেডিং সেশনে আপনি মনডে অ্যান্ড টুইসডে ওয়েট করুন, তার মাঝখানে আপনি লেভেল পেয়ে যাবেন। যদি কোনোভাবে যদি ডক্টর রেডিকে 6400 থেকে 6450-এর কাছে যদি পান, আপনি কল সাইডে একবার এন্ট্রি নিতে পারেন। যেহেতু রিটেল ট্রেডার, 1500 থেকে 2000 টাকা ইজিলি আপনি এখান থেকে প্রফিট করে বেরিয়ে যেতে পারেন। হোল্ড করলে নিজে অ্যানালাইসিস করুন, বা আগামী দিনে ভিডিওতে যদি পারি আমি আরেকবার কভার করার চেষ্টা করব। সেক্ষেত্রে আমার মনে হয় ডক্টর রেডিকে আপসাইডে কতটা দূর যেতে পারে, কত দূর হোল্ড করা যেতে পারে তখন দেখা। তবুও আমি বলে দিই, যদি কেউ তারপরে যদি হোল্ড করে থাকেন 6400 বা 500-র কাছে আমি ধরে নিই, যে ডক্টর রেডিকে আপনারা যদি কল সাইডে এন্ট্রি যদি নিয়ে থাকেন, 6500 যখন নামবে বা 6480 কাছে যখন নামবে, তারপর থেকে আপনারা রেখে 6750 মানে প্রায় 200 থেকে 250 পয়েন্ট পর্যন্ত হোল্ড করতে পারেন। আপ অ্যান্ড ডাউন চলবে বা হোল্ড করতে পারেন, আপনারা প্রফিট পেয়ে যাবেন। ওকে, যদি আমরা ছোটো টাইম ফ্রেমকে দেখে নিই একবারটি, দেখুন 1 আওয়ার টাইম ফ্রেমে কন্টিনিউয়াসলি এর মধ্যে প্রফিট বুকিং একটা চলছে বলে এর মধ্যে একটা ডাউন ট্রেন্ড চলছে। আমি দেখুন, তো ডক্টর রেডি একদম কারেন্ট টাইম পিরিয়ডে একদম দেখাই যাচ্ছে ডক্টর 1 আওয়ার টাইম ফ্রেমে একটা বেস অলরেডি একটা বেস তৈরি করে নিয়েছে, 6650-এর কাছে একটা বেস লেভেল তৈরি করে নিয়েছে। এই আপ ট্রেন্ডে এই মুহূর্তে যাবে। মনডে থেকে টুইসডের মধ্যে আমি একে আবার মনে হচ্ছে 6750 থেকে 6850 আবার দেখতে পাবো মনডে, টুইসডে বা ওয়েডনেসডের মধ্যে। কনফার্ম কখনোই বলবো না, শেয়ার মার্কেট লাইনে কনফার্ম বলাটা অসম্ভব ব্যাপার, বাট এর যে ট্রেন্ড হয়ে আছে বা যে এই মুহূর্তে, কারণ ডাউন ট্রেন্ড হয়েছে, তারপর বেশ কিছুটা সময় দেখুন এই জায়গাতে নিজেকে কন্ট্রোল করে নিয়েছে। যদি রেক্ট্যাঙ্গেল আমি দিয়ে দিই আপনাদেরকে, দেখুন এই জায়গাতে বেস লেভেল অলরেডি বানিয়ে নিয়েছে। তো এর জাস্ট কোন লাইনটা ব্রেক হওয়া দরকার, এই জায়গাটা ব্রেক হওয়া দরকার 6722 থেকে 6750, এই 25 থেকে 28 পয়েন্টটা শুধু একমাত্র ওকে আটকাবে। এই 25 থেকে 28 পয়েন্টটা যদি ব্রেক করতে পারে, একদম সিধা আপনি 6850 পর্যন্ত আপনি হোল্ড করতে পারেন, আপনাকে দিয়ে দেবে। তার আগে 6780 আপনাকে একটা দাঁড় করাবে, তাহলে ইজিলি বলেছি এক্স্যাক্টলি আপনাকে আমি যদি বলি এন্ট্রি পয়েন্ট কোথায় হবে, 6720 থেকে 6725-এর পরে এন্ট্রি করুন। আপনি 6080 পর্যন্ত থেকে 6780 থেকে 6800 পর্যন্ত হোল্ড করুন, ইজিলি আপনার 1500 থেকে 2000 টাকা ইজিলি আপনাকে দেবে। ওকে, এরপরে আমরা যে সুইংয়ের যে স্টকসটির উপর আসবো সেটা হলো জোম্যাটো। জোম্যাটোকে যদি এই মুহূর্তে আমরা দেখি, জোম্যাটো যখন লঞ্চ আইপিও নিয়ে এসেছিলো, সেই মুহূর্তে জোম্যাটোর প্রতি যতটা ইন্টারেস্ট ছিল, জোম্যাটো 60 লেভেলে বেশ কিছুদিন সময় কাটিয়েছে, তখনও কিন্তু এর প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না। ধীরে ধীরে যখন জোম্যাটো নিজেকে সারভাইভ করে নিয়েছে, অ্যাকচুয়ালি জোম্যাটোর এন্ট্রি হওয়া দরকার ছিল, মানে কোনো যারা জোম্যাটো কন্টিনিউ যারা ফলো করে তাদের অ্যাকচুয়ালি এন্ট্রি হওয়া দরকার ছিল 150 আপেই এন্ট্রি হওয়া দরকার ছিল, যেখান থেকে অলমোস্ট 100 পয়েন্ট আপে চলে গেছে। তো এরপরে কি আর যাবে না? অবশ্যই যেতে পারে। এই শেয়ার আগামী দিনে 500 হতে পারে, 1000ও হতে পারে, বলা সম্ভব নয় কবে যাবে। সার্কিট লেগে গেলে কবে পৌঁছে যাবে কেউ বুঝতে পারবেন না। তো এই মুহূর্তে জোম্যাটোকে কেউ যদি সুইং হিসেবে নিতে চায়, তো আমি বলবো সুইং হিসেবে নিতে গেলেও এই মুহূর্তে সেফ লেভেল 280-র পরে এন্ট্রি মারুন, এখন দরকার নেই। তা নাহলে কী হবে, 280-র কাছাকাছি নিয়ে গিয়ে আপনাকে যদি হোল্ড করিয়ে দেয়, আপনি একটু ওয়েট করে যান, 280-র পরে জোম্যাটোতে এন্ট্রি মারুন। অ্যাটলিস্ট টাইম পিরিয়ড আপনার আমার মনে হয় 1 ইয়ারের রাখুন, 2024 তো অবশ্যই রাখুন, কারণ 2024-এর মধ্যে কোনো সুইংকে সেল করার মতো আমার মনে হয় না কোনো স্ট্র্যাটেজি থাকা দরকার বলে।
আর 2024-এর মধ্যে আমার তো মনে হয় না এত এমন কিছু এসে যাবে যে মার্কেট ক্র্যাশ হয়ে যাবে, এরকম কোনো কিছুই নয়। শুধু বাই অ্যান্ড ডিপ চলবে, কন্টিনিউয়াসলি দেখবেন এটাই চলতে হবে, বাই অ্যান্ড ডিপ চলবে। তো এই সমস্ত শেয়ার তখন তার ফায়দা পুরোপুরি নেবে, নিজেকে সেভাবে বেস লেভেল তৈরি করবে, আপে যাবে। তো 280 আপে যদি আরও ডিপে যদি পান, ডিপটা আগে বলে দিই আপনাদেরকে আমি। ডিপে যদি কোনোভাবেই 200-র কাছাকাছি যদি পান, জোম্যাটোতে এন্ট্রি মারুন, হোল্ড করুন, কম কোয়ান্টিটি এন্ট্রি মারুন। এই নয় যে মানে একদম পুরো ক্যাপিটাল আপনি ঢেলে দেবেন। আপনার যেটা যতটা সম্ভব হয় পার্ট পার্ট করে কিনতে থাকুন, ছোটো ছোটো কোয়ান্টিটি নিয়ে পোর্টফোলিও বানাতে থাকুন। জোম্যাটো আপনাকে প্রথম টার্গেট আপনি এর মধ্যে রাখতে পারেন 380, দ্বিতীয় টার্গেট আপনি এখানে রাখবেন 500। ওকে, 380 মানে কারেন্ট লেভেল থেকে অলমোস্ট 120 পয়েন্ট আপে। ওকে, তো সেক্ষেত্রে আমার মনে হয় জোম্যাটোকে বাই অন ডিপ করলে ভালো হয়। আর তা না হলে যারা বলবেন আমি সেফলি খেলবো, 280-র আপে যাক, ডে ক্লোজ দেখ, এই নয় টাচ করে বেরিয়ে চলে নিচে নেমে গেল, সেরকম না, ডে ক্লোজ দেখ, তার পরের দিনে এন্ট্রি নিন। তাড়াহুড়ো করার দরকার নেই, হোল্ডিংয়ের জন্য নিচ্ছেন যখন কোনো তাড়াহুড়ো করার দরকার নেই, আরামসে যেতে দিন। একদিন আপে যাবে, একদিন ডাউন হবে, এরকম হতে হয় শেয়ারে, প্রত্যেক শেয়ারে দেখে নেবেন। এই নয় কোনো শেয়ার একদিনেই পুরো একদম আপে চলে গেল। তো ডাউনের জন্য ওয়েট করুন, যেদিন রেড ক্যান্ডেল হবে সেই দিনের জন্য ওয়েট করুন। তো আমার মনে হয় 380, সেকেন্ড টার্গেট 500 জন্য আপনারা হোল্ড করতে পারেন। ওকে, তো যে সমস্ত স্টকসগুলো নিয়ে আজকে আলোচনা করলাম, কারো যদি কোনো কিছু কোয়ারি থাকে, কোনো স্টকসের উপর কারো যদি কোনো ডাউট থাকে, কমেন্ট বক্সে কমেন্ট করুন। আশা করব আপনাদেরকে তার সলিউশন নিয়ে আসার জন্য, আরও ইজিলি আপনাদেরকে বোঝাবার জন্য। ওকে, যার কারো যদি কোনো শেয়ার সম্বন্ধে জানার থাকে, কোনো চার্টের সম্বন্ধে জানা থাকে, কমেন্ট বক্সে কমেন্ট করুন, চেষ্টা করব আমি আমার বেস্ট দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট।